অবশেষে এতদিন পরে সেনাবাহিনী মেজর মুজাফফরের মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য বের করতে পেরেছে। অবশেষে মেজর মুজাফফর ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেদিন জিয়াউর রহমানকে শেষ করার পেছনে কার হাত রয়েছে, আরও কে কে জড়িত রয়েছে, কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন বিএনপির প্রভাবশালী নেতাকর্মীও। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। প্রথম গুলি কে করেছিল? শহীদ জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কাঁপছে মাস্টার মাইন্ডরা। গুলির শব্দে চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠস্বর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ৪৫ বছর পর গ্রেপ্তার মুজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম ফারুক, যার সাথে নিয়মিত কথা হতো মুজাফফরের। তাকে হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, মুজাফফরকে যারা গোপনে আশ্রয় দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের ফোনের সিরিয়ার নথি পর্যালোচনা করে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম ফারুক। কে এই ফারুক? বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা গেল তিনি মাসুদ উদ্দিন চৌধুরীর পিএস, যাকে হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। এই যোগাযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মুজাফফরকে। আর চ্যানেল 24-এর হাতে এসেছে মুজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। মাসুদুর রহমানের রিপোর্টে জানবো বিস্তারিত। ১৯৮১ সালের ৩০ মে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গেল ৪৫ বছরেও যে হত্যা রহস্যের মীমাংসা হয়নি পুরোপুরি, জ্যোতি টেনেছে কিছু অজানা অধ্যায়। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার কাগজ হাতে পেয়েছে চ্যানেল 24। এজাহারের বিবরণে দেখা যায়, হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাঁড়িয়েছিলেন মেজর মুজাফফর, যার ৬ নম্বর আসামি তিনি। এ ঘটনায় পরবর্তীতে সামরিক আদালতে যে বিচার হয় তার আগেই পালিয়ে যায় মুজাফফর। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ১৭৩ বার সময় নিয়ে ২০০১ সালের ২৪ অক্টোবর সিআইডির পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাবের কথা জানিয়ে মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়। সে সাথে শেষ হয় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের সব অধ্যায়। কিন্তু ঘটনার পাকচক্রে সেই পলাতক মেজর মুজাফফরই এখন সেনা হেফাজতে। কোথায় কিভাবে এত বছর ধরে লুকিয়েছিলেন তিনি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে এক নতুন চরিত্র হিসেবে আবির্ভূত হন 111-এর সময়কার আরেক আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে। গেল মার্চে তাকে গ্রেপ্তারের পর তার মোবাইলের ফরেনসিক করতে যেয়ে চমকে ওঠে তদন্ত সংস্থা। এরপরই মূলত খুঁজে পাওয়া যায় মুজাফফরকে। তদন্তে দেখা যায়, গেল 2 বছর ধরে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে জন্ডো নামে এক ব্যক্তির। মাসুদের গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও সেই ব্যক্তির যোগাযোগ ছিল। সেসব কল রেকর্ডের নথি এসেছে চ্যানেল 24-এর হাতেও। কিন্তু কে এই জন্ডো, কি তার পরিচয়, এমন প্রশ্নে গভীরতর হয় তদন্ত। একসময় নিশ্চিত হওয়া যায় এই জন্ডই পলাতক মেজর মুজাফফর, যিনি ভারতে পালিয়ে গেলেও এখন অবস্থান করছেন দেশেই। বাইরের কান্ট্রির অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে বিভিন্ন গ্রুপের যোগাযোগ আছে, এবং সেই গ্রুপগুলো অ্যানোনিমাস এবং কিছু বিক্ষিপ্ত রহস্যময় ইংরেজি নাম দিয়ে সেভ করা। পুরোটা অবিকৃত এবং সত্য, এবং এটা অপারেটর এন্ডিং থেকে এক্সপোর্ট করা একটা কল ডেটা রেকর্ড, এবং সেখানে SMS সহ ল্যাক্সেল এবং BTS-এর টাওয়ার সব কিছু 3G 4G ইন্টারনেট অফলাইন অনলাইন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে এসেছে। সন্দেহাতীত নেই, এটা আদালতে গ্রহণযোগ্য আমলযোগ্য একটি এভিডেন্স। চ্যানেল 24-এর হাতে থাকা সমস্ত নথি পর্যালোচনা করে এই ফরেনসিক বিশেষজ্ঞ নিশ্চিত করেন এই সবগুলোই আসল।
সেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানান 5 আগস্টের পর ভিপিএন ব্যবহার করে ছদ্মনামে কথা বললেও শেখ হাসিনার আমলে উন্মুক্ত ফোনেই মোজাফফরের সাথে যোগাযোগ ছিল মাসুদউদ্দিন চৌধুরীর। সাবেক ডিজিএফআই এর প্রধান মাসুদ সাহেবের 2 বছরের সিরিয়ারের সূত্র ধরে মূলত এই সমগ্র চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের SMS কন্টেন্ট, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কল ডেটা রেকর্ড এবং যে সকল নাম্বারগুলো আনসেভড অবস্থায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযোজিত ছিল তার মাধ্যমে শুধুমাত্র বর্তমান ফ্যাসিবাদ গ্রুপের সদস্য নয়, যারা এন্টায়ার চক্রের সাথে জড়িত ছিল তাদের সকলকে শনাক্ত করা গিয়েছে। 2 বছর পূর্বেও তারা শুধুমাত্র অনলাইনে না, তারা জেনারেল লাইন টেলিফোনেও যোগাযোগ করেছেন এবং সেটা একটি বড় সূত্র এই মামলার। আপাতত সামরিক আদালতেই বিচার হবে মেজর মোজাফফরের। তার আগে জিজ্ঞাসাবাদে হয়তো উন্মুক্ত হবে এক রক্তাক্ত কালো অধ্যায়ের অজানা ইতিহাস। জানা যাবে কোথায় কিভাবে 4.5 দশক ধরে পালিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের এই সর্বশেষ জীবিত সাক্ষী। ৪৫ বছরের নিখুঁত আত্মগোপন, নেই কোনো স্থিরচিত্র, নেই কোনো সুনির্দিষ্ট ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ, অথচ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি হত্যাকাণ্ডের আসামিকে ধরা যাচ্ছিল না। কিন্তু এই দীর্ঘ অদৃশ্য দেয়াল নিমেষেই ভেঙে পড়ল আধুনিক প্রযুক্তির কাছে। একটি ছোট্ট ডিজিটাল ফুটপ্রিন্ট, একটি সাধারণ ফোন কল আর সাবেক এক গোয়েন্দা প্রধানের মোবাইল ফোন, এই তিনের সমন্বয়ে উন্মোচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রহস্য। ৪৫ বছর আগে যিনি স্বাধীন দেশের একজন রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় করার নৈপথ্যে কাজ করেছিলেন, তিনি কি এবার বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে নতুন কোনো মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছিলেন? আর এই ভয়ঙ্কর মিশনে তার খুঁটির জোর কোথায় ছিল? বিদেশি গোয়েন্দা সংস্থা নাকি ক্ষমতাচ্যুত কোনো স্বৈরাচার? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে সাইবার ফরেন্সিকের জালে আটকা পড়লেন মেজর মোজাফফর, আর কি ছিল তার এই নতুন ঢাকা মিশনের আসল উদ্দেশ্য। ঘটনার শুরুটা একটু পেছনে থেকে করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক প্রধান মাসুদউদ্দিন চৌধুরী। গ্রেফতারের পর স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেই মোবাইল ফোনের ফরেন্সিক ডাটা অ্যানালাইসিস করতে গিয়েই তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের পলিটিক্যাল এবং ইন্টেলিজেন্স ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফরেন্সিক ল্যাবে মাসুদউদ্দিন চৌধুরীর ফোনের ডাটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। তার কল লিস্ট এবং মেসেজিং অ্যাপগুলোতে জন্ডো নামের একটি ছদ্মনামেই কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। বিশ্লেষণে দেখা গেছে গত 2 বছর ধরে এই জন্ডো নামের রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের অত্যন্ত নিবিড় যোগাযোগ ছিল। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন মাসুদের গ্রেফতারের পরেও এই জন্ডো থেমে থাকেনি। যে মাসুদের ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। কিন্তু কে এই জন্ডো? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো? গোয়েন্দারা সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সিআইডির অ্যানালাইসিসের মাধ্যমে অবশেষে নিশ্চিত হন যে এই জন্ডো আর কেউ নন, তিনি হলেন ৪৫ বছর ধরে ফেরার থাকা সেই মেজর মোজাফফর। ফরেন্সিকের বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মোজাফফর বিদেশি বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশন যেমন হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু গ্রুপ ব্যবহার করতেন। গ্রুপগুলো ছিল সম্পূর্ণ বেনামি এবং সেখানে বিক্ষিপ্ত কিছু ইংরেজি কোড ব্যবহার করা হতো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, টেলিকম অপারেটরদের অ্যান্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা ডাটা কখনো মিথ্যা বলে না। এই কল ডাটা রেকর্ড বা সিডিআরের মধ্যে কেবল ভয়েস কলই ছিল না, এর সাথে SMS, কন্টেন্ট, ভৌগোলিক অবস্থান, BTS টাওয়ারের সিগন্যাল এবং অফলাইন অনলাইন মুভমেন্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসে। আর এই সূত্র ধরেই সিআইডি খুঁজে পায় সেই মেজরের মেয়েকে, যিনি একটি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন।
তার মেয়েকে অনুসরণ করেই শেষ পর্যন্ত গোয়েন্দারা পৌঁছে যান মেজর মোজাফফরের গোপন আস্তানা পর্যন্ত। এই গ্রেফতারের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1981 সালের 30 মে। চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক হত্যাকাণ্ড পুরো দেশকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। সেই কালো রাতে সার্কিট হাউসের রাষ্ট্রপতির খুব কাছেই অবস্থান করছিলেন এই মেজর মোজাফফর। তিনি ওই হত্যা মামলার 6 নম্বর আসামি ছিলেন, কিন্তু পরবর্তীতে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই অত্যন্ত সুকৌশলে তিনি গায়েব হয়ে যান। দীর্ঘ 45 বছর পর সেই পলাতক মোজাফফর আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী। তবে গোয়েন্দাদের অবাক করেছে মোজাফফরের সাইবার আচরণের অদ্ভুত পরিবর্তন। বিশ্লেষণে দেখা গেছে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মোজাফফর এবং মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন। তারা এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন অ্যাপেই নয়, জেনারেল লাইন টেলিফোনেও তারা নিয়মিত কথা বলতেন। তৎকালীন প্রশাসনের ছত্রছায়ায় তারা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে মনে করতেন। কিন্তু 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই সাইবার আচরণ পুরোপুরি বদলে যায়। মোজাফফর যখন নিজের ডিজিটাল আইডেন্টিটি লুকাতে হাই অ্যান্ড ভিপিএন ব্যবহার করতে শুরু করেন এবং ছদ্মনামের আড়ালে পুরোপুরি হাইড হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আগের সেই 2 বছরের ওপেন সিডিআর ডাটাই মূলত গোয়েন্দাদের হাতে তার আসল লোকেশন তুলে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাবার পর এবার কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেই দুনিয়া থেকে শেষ করতে দেশে এসেছিলেন খুনি মোজাফফর? 2026 সালের নির্বাচনের পর দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ পাল্টে যায়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এক নতুন যুগের সূচনা করে। কিন্তু এত বিপুল জনপ্রিয়তার পরেও একটি অদৃশ্য বিপদের কালো ছায়া যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল এই নেতৃত্বকে। অতি সম্প্রতি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রকাশ্যেই জনসভায় অত্যন্ত কড়া ভাষায় একটি শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টভাবেই জানিয়েছিলেন, যে কোনো মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীকে চিরতরে সরিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে। ক্ষমতার স্বার্থে তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতেও কঠোরভাবে নিষেধ করেছিলেন। কর্নেল অলির এই বিস্ফোরক সতর্কতার ঠিক পরপরই ডিবির জালে